গ্রিনওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরব এবারের ফলনের শেষে সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে বাড়ির ছাদ বাগানের বেদানা গাছের রিপোর্টিংয়ের ভিডিও। এর আগে যারা আমার এই গাছের ভিডিও দেখেছেন তারা বুঝতেই পারছেন যে ইতিমধ্যেই গাছটিকে প্রুনিং করা হয়েছে। যেহেতু এবার আগে থেকেই পরিকল্পনা ছিল ফলনের শেষে গাছটিকে রিপোর্ট করার এবং তার সাথে এবার ফলনের পরে গাছটিকে প্রুনিং করারও একটা প্রয়োজনীয়তা ছিল, তাই দুটোকে একসাথে না করে যখন যে ডালে ফল শেষ হয়েছে তখন সেই ডালটিকে প্রুনিং করা হয়েছে। এইভাবে সমস্ত গাছের ফল শেষ হয়ে যাওয়ার পর যখন গাছটিকে সম্পূর্ণ প্রুনিং করা হয়ে গেছে তারপরে আমি অন্তত সপ্তাহখানেক সময় নিয়েছিলাম যাতে নতুন ব্রাঞ্চগুলো বেশ ভালোভাবে একটু ডেভেলপ করতে পারে, কারণ এরপরে যখন গাছটিকে রিপোর্ট করা হবে তখন গাছটি যাতে রিপোর্টিং এবং রুট কাটিংয়ের ধকল অনায়াসে সহ্য করতে পারে। তাই আমি গাছের প্রুনিং এবং রিপোর্টিংয়ের মাঝে কিছুটা সময় গ্যাপ রেখেছিলাম। এই গাছটির এবছরের ফলনের একাধিক ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু যারা এখনও দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে সেগুলি দেখতে পারবেন। এবং আপনাদের জন্য যারা এখনও দেখেননি তাদের জন্য গত বছরের ফলন এবং এবছরের ফলনের কিছু পিকচার আপনাদের সামনে তুলে ধরলাম। ছবিতে আপনারা অনায়াসে দেখতে পাচ্ছেন যে গত বছরের তুলনায় এবছরের ফলন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এবং গত বছরে ফলের শেষে আমি ঠিক একই পদ্ধতিতে গাছটিকে রিপোর্টিং করেছিলাম এবং এই পদ্ধতিতেই প্রতি বছরই গাছটি তার ফলন ক্রমাগত কয়েক গুণ হারে বাড়িয়ে চলেছে। ফলের আকার এবং স্বাদেও বেশ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। গতবারের তুলনায় এবারে যেমন ফলের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, তেমনি ফলের আকারও বেশ অনেকটা বড় হয়েছে এবং তার সাথে ফলের মিষ্টতা আমার যতটুকু ধারণা ছিল তার থেকে অনেকটাই বেশি আমি এখান থেকে পেয়েছি। এবং এই মিষ্টতা বা ফলের আকারের জন্য আমি বিশেষ কোনো পরিচর্যার পার্থক্য করিনি। সারা বছর এই গাছে যেভাবে পরিচর্যা করা হয় সেই একই পরিচর্যাতে এই গাছটির ফলন এবং গুণগত মানের পরিবর্তন আমি লক্ষ্য করেছি। রিপোর্টিংয়ের জন্য এই টবের মাটিতে আমি আগে থেকেই 1 মগ পরিমাণ জল ঢেলে রেখে দিয়েছিলাম, যাতে খুব সহজেই টবের মাটি খুঁড়ে সেটিকে আলগাভাবে তুলে আনা যায়। প্রথমেই টবের চারধারের মাটি আস্তে আস্তে খুঁড়ে সেগুলোকে টব থেকে ধীরে ধীরে তুলে নেব। যাতে ভিডিওটি খুব বেশি লম্বা না হয়ে যায় তাই আমি এই প্রক্রিয়াটি আপনাদের একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি। টবের ড্রেনেজ সিস্টেমকে ঠিকঠাকভাবে তৈরি করতে গেলে প্রথমে টবের নিচের যে ড্রেনেজ হোলগুলো রয়েছে সেগুলোর ওপরে টবের ভাঙা টুকরো এইভাবে উল্টো করে বসিয়ে দিতে হবে, যাতে টবের অতিরিক্ত জল এই ড্রেনেজ হোল দিয়ে অনায়াসে বাইরে বেরিয়ে যেতে পারে। তারপর এর ওপর দিয়ে বালির চালা নুড়ি পাথরের একটা লেয়ার আমরা তৈরি করে দেব।
নুড়ি পাথরের একটা লেয়ার তৈরি হয়ে যাওয়ার পরে এর ওপরে বালির একটা লেয়ার তৈরি করে দেব। আমি এখানে যেহেতু পুরনো টবে গাছটিকে রিপোর্ট করছি, তাই এই টব থেকে সমস্ত মাটি তুলে নেওয়ার পরে তার নিচের যে পুরনো বালু এবং নুড়ি পাথরের লেয়ার তৈরি ছিল সেই বালুই আমি এখানে ব্যবহার করছি। তাই আপনারা বালুর সঙ্গে কিছু নুড়ি পাথর মেশানো অবস্থায় দেখতে পাচ্ছেন। যদিও সাধারণত এই ধরনের রিপোর্টিংয়ের সময় আমি চালা বালুই ব্যবহার করি, তবে যেহেতু এখানে পুরনো বালু এবং নুড়ি পাথর ব্যবহার করা হয়েছিল, তাই আমি সেগুলোকে আর ওয়েস্ট করছি না, সেটাই এখানে বালুর লেয়ার হিসাবে ব্যবহার করছি। এবার আসি টবের প্রয়োজনীয় মাটি প্রস্তুতির বিষয়ে। এখানে আমি রিপোর্টিংয়ের জন্য টবের পুরনো মাটির সাথে সামান্য নতুন মাটি মিশিয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে পাতা পচা সার এবং শুকনো গোবর সারের মিশ্রণ। তার সাথে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে নিম খোল। এর সাথে নিয়ে নিচ্ছি শিংকুচি। আপনারা যারা আমার চ্যানেলের পুরনো ভিউয়ার্স তারা জানেন যে আমি সাধারণত মাটি প্রস্তুতির সময় কোনো রকম রাসায়নিক সার এতে ব্যবহার করি না, তেমনি পরবর্তীতে গাছের গোড়ার মাটিতে সার প্রয়োগের সময়ও কোনো রকম রাসায়নিক সার তাতে প্রয়োগ করি না। আমি পারতপক্ষে চেষ্টা করি আমার ছাদ বাগানকে সম্পূর্ণ রাসায়নিক মুক্ত রাখার। দর্শকদের উদ্দেশ্যেও তাই বলবো যে আপনারাও চেষ্টা করবেন আপনাদের শখের ছোট ছাদ বাগানকে যতটা সম্ভব রাসায়নিক মুক্ত রাখার চেষ্টা করুন। এর সাথে মিশিয়ে নেব আমার বাড়িতে প্রস্তুত করা ডিমের খোসা চূর্ণ বা এগশেল পাউডার। এর আগের লিচু গাছের সার প্রয়োগের ভিডিওতে আপনারা এই এগশেল পাউডার সম্পর্কে দেখেছিলেন এবং সেখানে আপনাদের বলেছিলাম এটা যতটা পাউডার ফরমেশনে তৈরি করা যাবে তত তাড়াতাড়ি সেটি মাটির সঙ্গে মিশতে পারবে এবং গাছ তাড়াতাড়ি সেটি গ্রহণ করতে পারবে। গাছের জন্য অত্যন্ত উপযোগী এই এগশেল পাউডার আপনারা কিভাবে অনায়াসে নিজের বাড়িতে প্রস্তুত করবেন তার বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আমি কিছুদিনের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করব। এর সাথে মিশিয়ে নিচ্ছি হাড় গুঁড়ো। এর সাথে মিশিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে সরিষার খোলের গুঁড়ো। এই সমস্ত উপাদানকে একত্রে এই মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাটি প্রস্তুত করাকালীন টবটি রোদে থাকার ফলে টবে যে বালির লেয়ার দেওয়া হয়েছিল সেটি বেশ অনেকটা ড্রাই হয়ে গেছে। এবারে প্রস্তুত করে নেওয়া মাটি ধীরে ধীরে টবে ভরে নেব।
টবে সম্পূর্ণ মাটি ভরা হয়ে গেলে গাছটিকে টবের ওপরে হালকাভাবে একদম মাঝ বরাবর বসিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে গাছের রুটস আমি বেশ খানিকটা আরও ছাঁটাই করে দিয়েছি এবং গাছটিকে টবের একটু ওপরের দিকে বসাচ্ছি। এর কারণ হলো আমি টবের নিচের দিকে বেশ খানিকটা স্পেস দিতে চাই, যাতে গাছের শিকড়গুলো টবে বেশ অনেকটা পরিমাণে মাটি স্পেস পেয়ে সেখানে রুট খুব ভালোভাবে ডেভেলপ করতে পারে। আমি আমার ছাদ বাগানের যে কোনো গাছ যখন এইভাবে রিপোর্ট করি তখন সেই গাছগুলোকে একটু ওপরের দিকেই বসাই, যাতে করে গাছ তার শিকড় বৃদ্ধির সময় নিচে অনেকটা পরিমাণে মাটি পায়। এরপর বাকি মাটি দিয়ে গাছটিকে টবে খুব ভালোভাবে বসিয়ে দেব। গাছটিকে টবে ভালো মতো বসানো হয়ে গেলে সমস্ত টবের মাটি ভিজিয়ে প্রথমে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে এবং তারপরে অন্তত 15 দিনের জন্য এই গাছটিকে কোনো ছায়াদার জায়গায় রেখে দিতে হবে। রিপোর্ট করার পরে কখনোই গাছকে ডিরেক্ট সানলাইটে রাখবেন না। যখন বুঝবেন যে গাছটি এই মাটিতে ভালোভাবে সেট হয়ে গেছে এবং নতুন ডালপালা ছাড়তে শুরু করেছে, তারপরেই গাছটিকে সানলাইটে আনবেন। ততদিন পর্যন্ত গাছটিকে কোনো ছায়াদার জায়গায় অথবা কোনো শেডের নিচে রেখে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো এবং নতুন ব্রাঞ্চগুলো বেশ খানিকটা নুইয়ে পড়েছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রুট কাটিংয়ের পরে গাছটির এমন অবস্থা হওয়া একদম স্বাভাবিক। কিছুদিনের মধ্যেই দেখবেন গাছটি আবার সবুজ এবং তরতাজা হয়ে খুব দ্রুত বেড়ে উঠছে। এই রিপোর্টিংয়ের 1 মাস পরে গাছটি কী অবস্থায় থাকে তার একটি ভিডিও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।